আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিরামিক বিভাগের সাবেক চেয়ারম্যান। স্যার, শুভ সকাল। স্বাগত সকালে বাংলাদেশে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? একদম শিক্ষকদের কাছে জানতে চাও, কারণ তার শিক্ষার্থীরা এই মুহূর্তে অনেক কিছু পরিবর্তন করে ফেলছে, নিশ্চয়ই ভালো থাকাটাই স্বাভাবিক ওই দৃষ্টিকোণ থেকে। শিক্ষার্থীরাই তো পরিবর্তন করেছে, বারবারই এটা হয়ে আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তো আমরা দেখেছি। নিঃসন্দেহে স্যার, মানে যদি আমাদের চিত্রকলায় কিংবা সৃষ্টিশীল জগতে একজন বিশেষ ব্যক্তিত্বের কথা বলি, শ্রদ্ধেয় এস এম সুলতান, নিঃসন্দেহে বলতে হয়, যার আজ 1920 সালে, যদি ভুল না করি, আজ তিনি জন্মেছিলেন 10 আগস্টের আজকের দিনে। 1923 সালের আজকের দিনে তিনি জন্মেছিলেন। সেই সুবাদে বিশাল শ্রদ্ধার স্মরণ করতে চাই, এবং চিরতরুণ এই সৃষ্টিশীল মানুষটিকে যদি একটু আপনার দৃষ্টি দিয়ে ব্যাখ্যাটা আমরা শুনি। উনি আসলে ভিন্ন এক মানুষ, এবং খুব আমার আজকে আসার আগে মনে পড়ছিল যে চলমান বাংলাদেশের যে পরিস্থিতি এখন, তরুণরা যা দেখিয়েছে, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, যে মানে ভিতরের যে শক্তি এবং নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে, এইটার কিন্তু বীজ বপন করেছিলেন শিল্পী এস এম সুলতান স্যার, একটু যদি তার চিত্রকলার ভাষায়। এখন তাহলে বলি, তাহলে কিভাবে মানে একজন শিল্পী তো তার ক্যানভাসে কিংবা যে মিডিয়ামে কাজ করবেন সেখানেই প্রকাশ ঘটাবেন, কিন্তু তিনি নীরবে সেই বিপ্লব ঘটিয়েছেন কিভাবে, মানে চেতনার বীজ বপন করে গিয়েছিলেন এস এম সুলতান। কারণ আমরা যদি দেখি যে বাংলাদেশে 3 জন শিল্পী, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং এস এম সুলতান, এই 3 জন বিশ্বমানের শিল্পী। প্রচার নাই, প্রসার নাই, যে কারণে আমরা পিছিয়ে আছি। এই উপমহাদেশের ওনারা কিন্তু শ্রেষ্ঠ শিল্পী, কিংবা শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে অন্যতম ওনাদের অবস্থান। তো এস এম সুলতানকে আমরা আজকের ওনার 100তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। আমি ব্যক্তিগতভাবে একজন শিল্পী, কাজ করি, আমি আমার জায়গা থেকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। আর উনি ছিলেন না শুধুমাত্র শিল্পী, উনি একজন বড় দার্শনিক। এমনিতে বেশভূষা, জীবনাচার, আচার আচরণ কিংবা ওনার ফিলসফি, ছবি আঁকা, সেগুলো নিয়ে অনেক কথা আছে, কিন্তু ওনার যে চিন্তা এবং চেতনার যে জায়গাটি সাংঘাতিক বড়। উনি কিন্তু প্রতিবাদী ছিলেন। কেমনটা ছিলেন যে উনি কৃষকদের নিয়ে কাজ করেছেন, মজলুম মানুষদের নিয়ে কাজ করেছেন, নারী পুরুষদের নিয়ে কাজ করেছেন। উনি কোনো এক্সপেরিমেন্টে যাননি, কিন্তু উনি মাটি, বাংলাদেশের মাটি, আমাদের এই মাটি, আমাদের যে সংস্কৃতি, মানুষ, মানবতা, এবং যারা নিপীড়িত, যারা শোষিত, সেই শ্রেণীর কথা বলতে চেয়েছেন, কিন্তু আসলে ক্যানভাস, প্রতিবাদের ভাষাটা আসলে ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন। হ্যাঁ, উনি তো মানুষকে নিয়ে কাজ করেছেন, অর্থাৎ যারা শোষিত, বিশেষ করে উনি কিন্তু কৃষকদেরকে নিয়ে কাজ করেছেন। কৃষকের এখানে আমরা বলতে পারি যে একটা কৃষি, মানে কৃষকের মানে অভ্যুত্থান কিভাবে হবে। কারণ ওনার কনসেপ্টটা ছিল কি, যে কৃষক হলো বাংলাদেশের মূল উৎপাদক। নিঃসন্দেহে। তো এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর কৃষকরাই কিন্তু মূল উৎপাদক সিভিলাইজেশনের ক্ষেত্রে, যদি আমরা বিবেচনা করি। আর উনি যখন এগেছেন তখন কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো যুগ না, কৃষি নির্ভর পুরোপুরি। এবং এই খণ্ড খণ্ড জমির বিভক্ত হয়ে যাওয়া আমিত্ব, সেসবেরও কিন্তু সময় ছিল না তখন ছিল কিন্তু বিশাল ভূখণ্ড, হ্যাঁ, আমাদের বিস্তৃত উদার মানসিকতার একটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপট, স্যাক্রিফাইসের একটা জায়গা ছিল। এখন আমরা যেমন অনেক বেশি ইন্ডিভিজুয়াল হয়ে গেছি, আমরা সামগ্রিকভাবে অনেক কিছু চিন্তা করতে পারি না। যদিও আমরা এখন আর এটা বলতে পারবো না, কারণ সাম্প্রতিক সময়ে যে আমাদের ছাত্ররা যে জীবন দিয়ে সেই মানে সমষ্টিগত যে একটা চেতনার জায়গাকে সুপ্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে, তো সেটার সাথে আমি রিলেট করতে পারি। টেকনিক্যাল জায়গা তো ছবি আঁকার অনেক কিছুই আছে, যেমন উনি রিয়েলিজম মানে শিল্পের পরিভাষায় রিয়েলিজম নিয়ে বিভিন্ন শিল্প ধারা আছে। তো উনি যে মানুষগুলো করেছেন, উনি যে ওনার যে শিল্পকর্মে দেখবেন আপনি
একদম মানুষে ভরা। সেই মানুষগুলো কারা? যেমন ইতালিতে রেনেসা হয়েছে, সেই রেনেসাতেও কিন্তু অসংখ্য মানুষ এসছে। একটা কিন্তু প্রভাব আছে, মানে কম্পোজিশনের প্রভাব, কিন্তু মজার ব্যাপারটা এবং খুবই সিগনিফিকেন্ট সেটা হলো যে বাংলাদেশের মানুষকে তিনি এঁকেছেন। উনি বাংলাদেশের কৃষকের মানে ইনার যে ফোর্স, যে শক্তিমত্তা, সেই জিনিসটাকে আসলে প্রকাশ করেছেন তার চিত্রকলায়। তিনি কোনো ম্যাটেরিয়াল যত না এক্সপেরিমেন্ট করেছেন, চেতনাটাকে আসলে সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন এবং বার্তা দেওয়ার চেষ্টা করেছেন একজন শিল্পী হিসাবে, যে কৃষকদেরকে পিছিয়ে রাখা উচিত না, কৃষকদের যে প্রকৃত যে মানে যে পাওনা, সেই পাওনা তা দেওয়া উচিত, এবং কৃষকরা যে ভুক্তভোগী শাসক শ্রেণী দ্বারা, এই সমস্ত নানান ধরনের বার্তাটা কিন্তু আমরা পাই। তো ওনারটা খুবই ফিলোসফিক্যাল বেসড একটা চিত্রকলা, যেটা নিয়ে আমরা সারাদিন আলাপ আলোচনা করতে পারবো এবং অনেক গবেষণাও হয়েছে। নিঃসন্দেহে। স্যার, একটু মোটা দাগে একটু জানতে চাই, একজন এস এম সুলতান যদি বাংলাদেশের না হয়ে অন্য কোথাও হতেন, তাহলে পরিণতি বা পরিস্থিতি কি হতে পারতো আমার চেয়ে ভালো আপনি জানেন। খুব ভালো। ওনাদের জন্ম, এস এম সুলতানের জন্ম যদি আপনার নির্দ্বিধায় আমি বলতে পারি, যদি ইউরোপে হতো তাহলে উনি অনেক বড় শিল্পী থাকতেন। আমি কেন বলবো, 1956 সালে যখন উনি একটা এক্সিবিশন করবার সুযোগ পেয়েছিলেন, সেটা হয়েছিল প্যারিস, তখন জগৎ বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো, ব্র্যাক, সালভাদর দালি, এরকম অসংখ্য মানে একেবারে জগৎ বিখ্যাত শিল্পী যারা আছে আর কি, তখন তাদের সাথে তরুণ শিল্পীর কাজ হিসাবে আপনি একবার ভেবে দেখেছেন যে আমাদের এই অঞ্চল থেকে প্যারিসে, এবং উনি কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছেন যে এই ছেলেকে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এবং আমরা যদি পেইন্টার হিসাবে যদি একজনকে চিন্তা করি এই উপমহাদেশে, উনি বললামই তো শুরুতেই যে উনি শ্রেষ্ঠ একজন। নিঃসন্দেহে এরকম গুণী মানুষটাকে আমরা সত্যিকার অর্থে কি তার প্রাপ্যটুকু জীবদ্দশায় কিংবা তার বিয়োগোত্তর আমরা দিতে পেরেছি, বা কতটা আসলে চিনি বা জানাতে পেরেছি আমাদের প্রজন্ম? এটা আমাদের সীমাবদ্ধতা। একটা কথা কি, আমাদের দেশের নানাবিধ সমস্যা আছে, আমাদের নানান লিমিটেশনস আছে। আমরা আসলে এখনো পর্যন্ত সেই সচেতনতাটাও তৈরি হয়নি জনগণের ভেতরে। আর তাছাড়া কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতারও কিন্তু যথার্থ রকম অভাব আছে। এস এম সুলতানের মতন একজন শিল্পী, কামরুল হাসানের মতন একজন শিল্পী, ওনারা আসলে ওনাদের যে স্ট্যান্ডার্ড বিশ্বজনীন, মানে আধুনিক চিত্রকলার যে প্রেক্ষাপট, সেই কনটেক্সটে যদি আমি বলতে চাই, তো যেমন পাবলো পিকাসোরা মানে মতন শিল্পীরা, জর্জ ব্র্যাক, মাতিস, কান্দিনেস্কি, যারা ইউরোপে জন্মেছেন, মানে ভৌগোলিক জন্মগতভাবেই কিন্তু তারা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছেন। শিল্প ভাষা তো আসলে সামগ্রিক গ্লোবালি যদি আমরা দেখি, তাহলে কিন্তু সব মানুষের উপলব্ধিটা কিন্তু থাকে এরকম যে নিপীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, এবং শিল্পীরা এমন একটা জিনিস আমরা আসলে পর্যবেক্ষণ করি যেটা নাকি সাধারণ চোখে কিন্তু আসলে সেই বিবেচনা কিন্তু তারা দেখে না। স্যার, একটু ছোট্ট করে জানতে চাই, এই যে সীমাবদ্ধতা বললেন, আসলে সীমাবদ্ধতা কেন, মানে আপনার কাছে কি মনে হয় ঘাটতিটা কোথায়? আমাদের এই এস এম সুলতানকে জানা, এস এম সুলতানের এই যে কাজগুলো, সেগুলো আমরা যে চিনছি না, জানছি না, সেই ঘাটতিটা আসলে কোথায় রয়ে গেছে? বেসরকারি পর্যায়ে আসলে আমরা চেষ্টা করছি, বেসরকারি যারা অনেকটা সময় শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন, যারা গবেষক, যারা সচেতন, শিল্পপ্রেমী তো সবাই হবে না একটা দেশে, কিন্তু এগুলোর জন্য একেবারে প্রত্যক্ষভাবে আমি বলবো সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের সুনজর থাকা দরকার। যেমন আমরা চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিন, যার অবদানের কারণে কিন্তু বাংলাদেশে আজকে 18টি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এখন এই ফাইন আর্টসের যে প্রয়োজনীয়তা আমাদের সোসাইটিতে, মানে সুন্দরকে আমরা প্রেজেন্ট করি, এই যে একটা সৌন্দর্য বিষয়ক বিশেষ জ্ঞান, মানে অ্যাস্থেটিক্স যেটাকে আমরা বলছি, তো সেটা কিন্তু সেটার পায়োনিয়ার প্রতিষ্ঠান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেটি আগে আর্ট কলেজ ছিল, ইনস্টিটিউশন হয়েছে, তারপরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ফ্যাকাল্টি হিসেবে রূপান্তরিত হয়েছে। দুঃখজনক হলেও সত্যি যেটা, যে আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের 100তম যে জন্মবার্ষিকী করেছি, সেখানেও আমরা খুব
নিজেরাই করেছি। আমরা যতটা পেরেছি আমাদের অনুষদ বা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই সেটাকে আসলে আমরা উদযাপনটা করেছি। কিন্তু এটা উচিত ছিল না যে গভর্নমেন্টের আসলে এই জায়গাটায় কালচারাল মিনিস্ট্রি আছে, এডুকেশন মিনিস্ট্রি আছে, তারা একটা উদ্যোগ নেবে এবং বৃহৎ পরিসরে জানবে, জনগণ জানবে কিভাবে। স্যার আমরা জাতিগতভাবেই কি মানে তাহলে একরকম মোটা দাগে বলা যায় যে আমরা শিল্পবোধ সম্পন্ন না, বা আমারও একই শিল্পের বোধ? প্রশ্ন হ্যাঁ, আমি এটা মনে আমরা কি করি বুঝি না। না, আমি এটা মনে তাহলে করি আমাদের না। ওই কারণ আমাদের খামতিটা এই কোথায়, অঞ্চলটা স্যার? কিন্তু শিল্পের একটি অঞ্চল, মানে বাংলাদেশটা মানে এখানে ঢাকঢোল যদি বেজে ওঠে মানুষের কিন্তু হৃদয়ে কিন্তু এক ধরনের আলোড়ন তৈরি হয় নিশ্চয়ই। এই অঞ্চল, নাহলে কেনই স্যার নড়াইলের কিন্তু ছোট্ট এগুলো একটি- প্রচার প্রপাগান্ডার ব্যাপার আছে। না নিশ্চয়ই, নাহলে কেনই বা নড়াইলের ছোট্ট মাসিমদিয়া গ্রামের একজন কৃষক বাবার সন্তান এত বিশ্বমানের আঁকিয়ে হয়ে উঠবেন কিংবা শিল্পী হয়ে উঠবেন? এই প্রশ্নের উত্তরটি আমরা খোঁজার চেষ্টা করবো আপনার মাধ্যমে আরেকটু বিস্তৃতভাবে। তো একটা বিরতির সময় স্যার আমাদের না, রয়েছে। নিশ্চয়ই। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। আমরা শুনবো আরো স্যারের কথা। অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল রয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এস এম সুলতানের অনেক অজানা কথা। আমরা সেই কথা জানবো, ফিরবো কিছুক্ষণের মধ্যে। সাথেই থাকুন, দেখছেন সকালের বাংলা, জুলা জুবের সাথে আছি এবং ফারহানা ন্যান্সি রয়েছে এবং আমাদের সাথে চমৎকার একজন অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক। তিনি, তার কাছে আমরা জানছিলাম এস এম সুলতানকে নিয়ে, জয়নুল আবেদিনকে নিয়ে। স্যার, একটু জানতে চাচ্ছিলাম যে আমরা বিরতিতে যাওয়ার আগেই জানছিলাম এস এম সুলতানের যে ছবিতে যিনি যে ফুটিয়ে উঠেছেন, নিপীড়িত মানুষের কথা বলেছেন, সেই সূত্রে একটু জানতে চাই যে ছবির বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলা যায়, যে এই ছবিটা আসলে প্যারিসের কথা বলছিলেন যে প্যারিসে প্রদর্শিত হয়েছে, সেরকম দু একটা ছবির একটু জানতে চাই। স্যার। একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন আছে আমার। সম্পূরক ন্যান্সি আসলে মাথায়, ন্যান্সির মাথায় নিশ্চয়ই প্রশ্নটা ঘুরছে। আচ্ছা, উত্তরটা নিয়ে তারপর আমরা প্রশ্নটা করি না স্যার, আগে এই উত্তরটা নিয়ে নিই, তারপর সম্পূরক প্রশ্ন করবো। এস এম সুলতান, শিল্পী এস এম সুলতান অনেক কাজ করেছেন, ওয়াটার কালার, পেইন্টিং। তো ওনার প্রধানত উনি যে কাজগুলো করেছেন সেগুলো আসলে কৃষকদেরকে নিয়ে, মাছ ধরা, তারপরে চাষাবাদ, চর দখল, তারপরে বৃক্ষরোপণ, এরকম নানান শিরোনামে নানান কাজ আছে। ওনার বিষয়বস্তু ছিল আসলে কৃষানি। আর কম্পোজিশনের যে জায়গাগুলো যদি দেখি, মানে উনি কৃষককে আসলে খুব শক্তিশালী করে উপস্থাপন করেছেন। মানে রিয়েলিজম যে ধারা, শিল্পধারা, সেই ধারা হয় কি যে মানে বাস্তবে যা আছে তা নিয়ে কিন্তু আসলে আঁকা। আর বিমূর্তায়নের জায়গায় উনি জানেনই। শিল্পী এস এম সুলতান যে অ্যাবস্ট্রাকশনের জায়গায় উনি চিন্তাই করেননি। যেহেতু ওনার একটা স্ট্রং ফিলোসফি আছে যে আমাদের মূল উৎপাদক যে কৃষক, বঞ্চিত যে কৃষক, সেই বঞ্চিত কৃষককে উনি অনেক শক্তিশালীভাবে আসলে প্রেজেন্টেশন করেছেন তার ক্যানভাসে। এখানে ঘটনাটা ঘটে গেছে উল্টো। কৃষক কিন্তু জীর্ণ শীর্ণ, না খেয়ে থাকা, নিপীড়িত, নির্যাতিত, সংগ্রামী জীবনের কৃষানি। অথচ আমরা ওনার ক্যানভাসে দেখেছি কিন্তু আসলে একটা মনোমেন্টালিটি আছে। কৃষক খুব শক্তিমান কৃষক, বলিষ্ঠ কৃষক। এই বলিষ্ঠতাটা কিন্তু আসলে বহিরঙ্গের নয়, সেটা কিন্তু অন্তরঙ্গের যে বলিষ্ঠতা আর কি। অর্থাৎ প্রকৃত অর্থে আমাদের কৃষকরা কিন্তু সেরকমই বলিষ্ঠ। উনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের কৃষকদেরকে যদি ন্যায্য পাওনা দেয়া হয়, তাদেরকে যদি তাদের প্রাপ্যটুকু নিশ্চিত করা যায় এবং তারা যদি খেতে পারে, তাহলে এরকম বলিষ্ঠ, আসলে শারীরিকভাবে এরকম বলিষ্ঠ হতো এবং আসলে বলিষ্ঠভাবে উনি দেখতে চেয়েছেন কৃষকদের। স্যার, আমরা একটা ছবিও দেখছি এই মুহূর্তে, আপনি যখন কথা বলছেন আমরা একটা ছবিও দেখাবার চেষ্টা করছিলাম, একজন বলিষ্ঠ কৃষককে এখানে আমরা দেখছিলাম। এই যে কল্পনা, এই যে ভাবনার জগৎ, এবং আপনি যে বললেন আমরা আসলে সত্যিকার অর্থেই আর্টের সমজদার কিংবা আর্ট বুঝতে পারি, আর্টের অনুরাগী, শিল্পসত্তার অনুরাগী, সেই একটা জায়গায় একটা প্রশ্ন এসে আবার দাঁড়ায় না ন্যান্সি? একটা জিজ্ঞাসা, সম্পূরক প্রশ্ন তুমি করবেন আমি করবো? আচ্ছা, সম্পূরক প্রশ্ন স্যার এই জায়গায় এসে দাঁড়ায়। সত্যিকার অর্থেই তো আপনি বললেন যে আমরা অনুরাগী, গুণগ্রাহী। সাম্প্রতিক সময় আমরা দেখেছি শিল্পাচার্যের একটি অবয়ব ভাঙা হয়েছে। নানান সময় দেখেছি নানান ভাবে এই সংকটটাকে উস্কে দেওয়ার একটা চেষ্টা করা হয়, একটা সাম্প্রদায়িকতার কোনো না কোনোভাবে বিষ বাষ্প কোনো না কোনোভাবে শিল্প সাহিত্যের সাথে জুড়ে দেওয়া হয়। যদি আজই আমরা আমাদের সংবাদে দেখিয়েছি মাদ্রাসা ছাত্ররা কিন্তু সেই যে মন্দির পাহারা দিচ্ছে, তাহলে
এই ক্রাইসিসটা বা এই সংকটটা আসলে কোথা থেকে স্যার আসে বা কেন বা তৈরি হয় এগুলো? অ্যাকচুয়ালি এটা একটা গণবিপ্লব, গণ অভ্যুত্থানের ভেতরে তো অনেক ম্যাসাকার হয়। আমরা অতীতে ইতিহাসেও দেখেছি যে আসলে আমরা যদি দেখি রাশিয়ার লেনিনের ভাস্কর্য, মানে সাদ্দামের ভাস্কর্য ভেঙে টেঙে ফেলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে মোটেও সমর্থন করি না, কারণ আমি নিজেও একজন ভাস্কর। আমাকেও সেটি খুব আহত করেছে যে বাংলাদেশের যে বিভিন্ন ভাস্কর্য একেবারে যা আছে তা, কার কার ভাস্কর্য সেগুলো মনে হয় দেখেনি, তারা আসলে ভাস্কর্য চেনে না, কিংবা ইন্টেনশনালি এমন একটা ধ্বংসযজ্ঞ চালানো যেন বর্তমান সরকারকে আনরেস্ট হয়। আবার একই সাথে কিন্তু স্যার আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় কিন্তু দেখেছি সেই যে ভেঙে ফেলা ভাস্কর্যটা, সেটা ময়মনসিংহের যে শিল্পীরা তারা নিজ উদ্যোগে আবার সেটা সংস্কার করেছে। অলরেডি সেটা আমাদের শিল্পীদের ভেতরে কথাবার্তা চলছে। আমাদের তো একেবারে সীমাহীন কষ্ট হচ্ছে, মানে কারণ সারা দেশের ভাস্কর্য যে ভেঙে ফেলা হয়েছে, কারণ এগুলো যেমন আমি বলতে পারি, যেমন আমার নিজেরই কিন্তু শত শত কাজ ভেঙে ফেলা হয়েছে। তো আমার নিজেরই অনেক ভাস্কর্য আছে, অনেক মিউরাল আমি করি, সেগুলো নেই, ভেঙে ফেলা হয়েছে। আমার এখন শুধু ছবি আছে। তো আমি সারা জীবন যে কাজ করেছি, আমি সারা দেশেই কাজ করেছি, বাংলাদেশে অনেক কাজ আছে, শতাধিক, তো সেগুলো একটাও নেই। তো এরকম আমার মতন অনেক শিল্পী আছেন যারা কাজ করেছেন। ময়মনসিংহের যে ভাস্কর্যটা, সেটা আবার ফারুক, চিত্রশিল্পী ফারুক নামে একটা ছেলে আছে, সে আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওরা একটা টিম নিয়ে সেটাকে সংস্কার অলরেডি করে ফেলেছে। তবে সব তো সংস্কার করা যায় না। ভাস্কর্যটা এমন একটা মাধ্যম, কনক্রিট ঢালাইয়ের যদি কিছুটা যদি ভাঙচুর হয়, মানে এটা রেস্টোরেশনটা খুব প্রথমত তো কঠিন। পেন্টিংটাকে যেভাবে রেস্টোরেশন করা যায়, স্কাল্পচারটা এত সহজ না, কারণ ওইটা অনেক কঠিন, প্রায় অনেক ক্ষেত্রে কিন্তু প্রায় অসম্ভব। এই যে একটা ব্যাপার আছে, যেমন ময়মনসিংহের আপনার যে শশীল, যে মহিলা ট্রেনিং কলেজের যে সেই ব্রিটিশদের করা, বিদেশিদের পাশ্চাত্য আর্টিস্টদের করা যে ভাস্কর্যটি আমাকে যোগাযোগ করেছে ওই দিন মধ্যরাতে, যেদিন ভেঙে ফেলেছে, তখন আমাকে বলেছে যে স্যার আপনি এটাকে একটু সংস্কার করতে পারবেন কিনা। আমি বললাম যে কিভাবে আছে, কতটুকু আছে সেটা আমার দেখতে হবে। তারপরে তারা বললো যে না ঠিক আছে, ওটা পানিতে ফেলে দিয়েছে, মানে গোটা ফিগারটাকে পানিতে ফেলে দিয়েছে এরকমটা। তো আমিও দেখেছি ভিডিওটা যখন ফেলছে, কিন্তু পানিতে পড়ছে সেটা তো বোঝা না, কিংবা এই একটা মবের মধ্যে আসলে কতটুকু ক্ষতি হয়েছে সেটা দেখে তারপরে আমি সংস্কার করার জন্য আমি চেষ্টা করব, হেল্প করব আমি আমার সাধ্য মতো। পরে যেটা শুনেছি, আবার আরেকটা গ্রুপ বলেছে যে না, এটা মাথাটা ভেঙে নিয়ে গেছে। এখন মাথায় যদি ভেঙে নিয়ে যাওয়া হয় তাহলে তো এটা সংস্কার করা যাবে না। এক তো সেই কত শত বছর আগের করা, বাইরের আর্টিস্টের করা, ইউরোপিয়ান আর্টিস্টদের করা, তো এটাকে সংস্কারটা করাটাও আর সম্ভব না আর কি। স্যার আপনি বলছিলেন যে আপনারও অনেক ভাস্কর্য এরকম ভেঙে আমার ভাস্কর্য বিশেষ করে বিশেষত মিউরাল, আমি মিউরাল করি। তো আমার মনে হয় না যে এমন কোনো জেলা নেই যে আমার মিউরাল নেই। তো প্রায় সবগুলো জেলাতেই আমার মিউরাল আছে। তো সেখানে সেই 1952 সাল থেকে একেবারে সমকাল পর্যন্ত ইতিহাস বিধৃত করা নানান রকম মিউরাল আছে। তো সেগুলো নেই, ভেঙে টেঙে ফেলা হয়েছে। স্যার ঢাকায় যেগুলো আমি করেছি বিভিন্ন জায়গায় সেগুলো আছে নিশ্চয়ই, যেমন সেনাকুঞ্জেরটা থাকবে, কারণ সেনাবাহিনীর ভিতরে আছে। ক্যাম্পাসের ভিতরে যেমন ভিসি স্যারের বাসার সামনে যে কাজগুলো, সেটা আমার একক না, সেটা আমাদের আরো সহকর্মীদের সম্মিলিত কাজ ছিল। তো ক্যাম্পাসটা এখনো আমরা। স্যার আমি আসলে যে জায়গায় এসে আসলে শঙ্কায় পড়ে যাই, আমি উত্তর খুঁজে পাই না। এই আন্দোলনকে ঠিক যেই, মানে আমার কাছে যেই বিষয়টা বারবার করে মনে হয়, বা শিক্ষার্থীদের দেখেছি আন্দোলন সংশ্লিষ্টতার কথা তারা দেয়ালে রং দিয়ে এঁকে দিচ্ছেন। যারা শিল্পের প্রতিবাদ এত চমৎকারভাবে বোঝেন, তাদের উপর এই যে ভাঙচুরের এই যে দায়টা চাপিয়ে দেওয়ার একটা কৌশল বা কিংবা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করা, একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করা, একজন শিল্পী হিসাবে কতখানি ভাবা এই বিষয়টি আপনাকে? খুবই কষ্ট দেয়, কারণ এখন আর তো আর ওই আন্দোলনকারীটা দেখেন, আপনারা নিজেরাও দেখেছেন, যখন ওরা কোটা সংস্কার আন্দোলন করেছে তখন তো ওরা করেছে, তারপরে আস্তে আস্তে অভিভাবকরা যুক্ত হয়েছে, আমরা শিক্ষকরা যুক্ত হয়েছে আমরা, কারণ এত বড় মানে একটা ম্যাসাকার হয়ে যাচ্ছে, শত শত ছেলেমেয়েরা মরছে, অভিভাবকরা তো বসেছিল না। তো আস্তে 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 সর্বশ্রেণীর মানুষ, পেশাজীবী মানুষরা, সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিকর্মী,
আমি নিজেও অভিভাবকদের পক্ষ থেকে কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে নিপীড়ন বিরোধী জায়গায় আমি কাজ করেছি এবং আমি প্রতিবাদ জানিয়েছি যে না, আমাদের এভাবে এই গণহত্যা বন্ধ করতে হবে। এবং শুরু থেকে বলেছি যে ছাত্রদের সাথে কথা বলুন, মানে আমাদের যে যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি বা দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কথাগুলো তো বলেছি। এখন এই আন্দোলনে ধীরে ধীরে কিন্তু আমার কাছে স্পষ্ট লাগে না, মানে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে গেছেন, বিভিন্ন মতের মানুষ যুক্ত হয়েছেন, ফলে এটা উদ্ঘাটন করতে হয়তো সময় লাগবে যে আসলে কারা করছে বা কি উদ্দেশ্যে করছে। কি উদ্দেশ্য, উদ্দেশ্য তো ডেফিনেটলি আছে, উদ্দেশ্য ছাড়া তো এত কিছু হয় না। একটা হয় না, যেদিন আসলে এই সরকার পদত্যাগ করেছেন, চলে গেলেন, পালিয়ে গেলেন, সেই দিন একটা মব সৃষ্টি হয়েছে, মানুষের অতি উৎসাহী কিছু জনতা থাকে, কিংবা তখন তাদের প্রতি কিন্তু তাদের দুঃশাসন, স্বৈর শাসনের মানে প্রতি যে ক্ষোভ, পুঞ্জীভূত যে ক্ষোভ, আক্রোশ, সেই জন্য তাৎক্ষণিক কিছু মানে ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু পরে যে জিনিসগুলো দেখলাম যে একটা করে ধরে ঘটছে, চুরি ডাকাতি, লুটপাট, ভাস্কর্য থাকবে না একটাও, সব ভেঙে ফেলা হবে, তার মানে আমার মনে হয় যে এটা একটা উদ্দেশ্য, একটা শ্রেণীর উদ্দেশ্য আছে। কিন্তু সেই শ্রেণীটিকে নিশ্চয়ই বর্তমান সরকার সেগুলোকে ইনভেস্টিগেশন করবেন। আসলে বিষয়টা সহজভাবে খালি চোখে আপনি আমি আমাদের বুঝবার কোনো রকমের উপায় নাই, কারণ এখন একটা সর্ববৃহৎ দল আওয়ামী লীগ, তাদের পরাজয় হয়েছে, সেই লোকগুলোতেও কিন্তু সেই লোকগুলো ঢাকা অবস্থান করছে, তাদের মনে অনেক কষ্ট দুঃখ নিয়ে ঢাকা অবস্থান করছে। তাদের মধ্যে হয়তো কিছু কিছু লোকজন আছে যারা অন্যায় বিচার করেছেন, তারা আত্মগোপন করে আছেন। কেউ অনেক ইতিমধ্যে তো শুনেছি যে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসছে যে অনেকে দেশ ছেড়ে চলে গেছে। এই যে একটা সংকটময় মুহূর্ত, তার মধ্যে আবার অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, আর শেষের দিকে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে না। এই আন্দোলনটা ছাত্ররা, কৃতিত্ব ছাত্রদের, আর কেউ কৃতিত্ব চাইতেও পারবে না, চাবেও না নিশ্চয়ই, কিন্তু এই ছাত্ররা যে পরিশ্রম করেছে, যে আত্মত্যাগ করেছে, যারা এখনো করছে, রাস্তাঘাটে দেখছেন আপনারা, ঝাড়ু দিয়ে এবং দেয়ালে রং করে কিন্তু ছবি এঁকে পরিষ্কার করে কিন্তু আবার নতুন বাংলাদেশ গড়বার জন্য চেষ্টা করেছে, তারা ভাঙেনি, এটা নিশ্চিত রূপে বলা যায়। তাদেরকে ছাত্রদের কাণ্ড বলে আমি মনে করি না, একদমই না। যারা কোটা সংস্কার আন্দোলন করেছে তারা তো খুবই ইনোসেন্ট। আমি শুরু থেকেই এই কথাগুলো বলে আসছি যে ওরা খুবই ইনোসেন্ট। ওরা একটা সামান্য দাবি নিয়ে আসলে আন্দোলন শুরু করেছিল, কিন্তু তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। স্যার, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় আছে, ফিরে এসে হয়তো সাম্প্রতিক বিষয় এবং সেই আলোকে আপনার কাজ এবং এস এম সুলতানকে নিয়ে আরেকটু বাড়তি জানবার চেষ্টা করব। অবশ্যই সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার সকালে বাংলাদেশ দেখছেন, জুলাসুবের সাথে আছি আমি ফারহানা ন্যান্সির সাথে রয়েছে, এবং আমাদের সাথে চমৎকার একজন মানুষ রয়েছে, অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল রয়েছেন আমাদের সাথে। স্যার সাথে কথা বলছিলাম, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমরা জানছিলাম, সাথে এস এম সুলতানের কথা জানছিলাম। আমরা তার আগে একটু ছোট্ট করে জানতে চাই স্যার, আপনার কাজ নিয়ে এখন কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনার কাজের পরিধি সব কিছু নিয়ে একটু জানতে চাই। আমি বেসিকলি সিরামিক আর্টিস্ট, মিউরাল করি আর কি। আচ্ছা, তো মিউরালগুলো এই আমাদের হিস্টোরিক্যাল যেগুলো আছে, এটা খুব বেশি হয়, যে আমাদের অতীত ইতিহাসকে সংরক্ষণ করা, পরিবেশন করা, এবং আমি স্থায়ী মাধ্যমে কাজ করি। টেরাকোটা ফলক, তারপর এরকম আর্টিফিশিয়াল স্টোন আর একটা মেটেরিয়াল আছে যেটা আমি উদ্ভাবন করেছি, আমার এক্সপেরিমেন্ট আর কি। তো সেগুলো নিয়ে কাজ করি। আমার টুকটাক করে মোটামুটি সারা দেশে একটু কাজ আছে। তো আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার যে ভার্টিক্যাল নামে একটা প্রতিষ্ঠান আছে। আমি যখন চারুকলা পড়াশোনা করেছি, পাশ করে আমি চাইনি যে আসলে শিক্ষক হব, তখন একটা প্রতিষ্ঠান করেছিলাম যে আমি ফ্রিল্যান্সিং করি, প্রতিষ্ঠান করে কাজ করব আমার এখানে, কারণ এগুলো টিমওয়ার্ক হইতে হয়, অনেক আর্টিস্টের সম্মিলিত আসলে প্রচেষ্টায় কাজগুলো হয়। তখন করেছে এবং এখনো আছে। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ভার্টিক্যাল নাম, স্টুডিও ভার্টিক্যাল। তো বাংলাদেশে এটাও আমি প্রথম করেছি এই কারণে। টেরাকোটা একরকম রেভলিউশন করেছেন আপনি, এটা অন্তত আমার জানা আছে, আমি ব্যক্তিগতভাবে জানি। করি না কেন, আছে অনেক কাজ। এই যে খারাপ লাগছে যে এখন কাজগুলো ভেঙে ফেলা হয়েছে, তাও তো কিছু না কিছু থাকবে, আর কিছু করার নেই। নতুন করে বাস্তবতাটাকে নতুন করে আবার শুরু করবে, ভাঙা গড়ার মধ্যেই তো আসলে দুনিয়া চলে। নিশ্চয়ই আমি এটা নাই, কিন্তু আমার কাজের
বিষয় টিষয় হলো এগুলো মানুষই, মানে সুলতান এস.এম. সুলতানকে নিয়ে আমরা যে কথাগুলো বলছিলাম, যেমন উনি অত্যন্ত মানবিক একটা শিল্পী। উনি মানুষকে নিয়ে কাজ করেছেন, মানুষের সুখ দুঃখকে বুঝবার চেষ্টা করেছেন। প্রকৃতির খুব কাছের মানুষ ছিলেন, প্রকৃতি প্রেমিক ছিলেন, জীবজন্তু পশু পাখি সব মিলিয়ে আপনারা জানেন যে উনি কথা বলতে পারতেন, চমৎকার কথা বলতে পারতেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, এটা ভিন্ন প্রসঙ্গে চলে যেতে হয় আলোচনায়, উনি এত একাডেমিক, ওনার শিক্ষা কিন্তু খুব একটা ছিল না আপনারা জানেন, কিন্তু উনি কিন্তু একজন ভালো বক্তা এবং অনেক বিষয় আসে, অনেক ডিসিপ্লিন সম্পর্কে তার স্বচ্ছ ধারণা, যেটা নাকি সবাইকে অবাক করে। মানে আমরা তো এই বই পুস্তকে দেখি যে আহমদ সফা স্যার, মানে সফর বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর, কিংবা ওনাকে নিয়ে যে সমস্ত ডকুমেন্টেশন হয়েছে আদম সুরত, কিংবা ইউটিউবে গেলেই দেখা যাবে যে ওনার যে বক্তব্যগুলো পরিচ্ছন্ন, বাংলা ইংরেজি যেভাবেই কথা বলেন না কেন একদম পরিষ্কার। উনি তো সরল মানুষ, সরল জীবনযাপন করেছেন। উনি সেরকম, এই যে উনি বলেছেন, উনি নিজের কথা যেটা আমি শুনেছি, যে মানুষের নিচে থাকতে হবে, মাটিতে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে। এই অট্টালিকা, দালান কোঠা ওনাকে কিন্তু আটকে রাখতে পারেনি। উনি কিন্তু গভর্নমেন্টের রেসিডেন্ট পেয়েছেন, রেসিডেন্ট আর্টিস্ট। ঢাকায় ওনাকে বহুবার চেষ্টা করা হয়েছে থাকার জন্য, রাখার জন্য, কিন্তু উনি কিন্তু থাকেননি। সেই চিত্রা নদীর পাড়েই ওনার থাকতে হবে, না হলে কিন্তু উনি বাঁচবেন না। ওনার যে পশু প্রেম, প্রাণী প্রেম, এগুলো নিয়ে 18টার মতন বিড়াল, কুকুর, হনুমানও উনি পুষতেন, যাদের সাথে নাকি কথাও তিনি বলতেন, যাদের কথাও তিনি বুঝতে পারতেন। ওনার সাথে এরকমটাই সংযোগ ছিল। এক অদ্ভুত রকম এক ব্যক্তিত্ব, যেটা নাকি আসলে প্রকৃতি কিন্তু বারবার এই ধরনের এস.এম. সুলতানকে আসলে প্রডিউস করে না। একটু জানতে চাই যে এই একজন এস.এম. সুলতানকে আসলে যদি জানার ক্ষেত্রটা বাড়াতে হয়, আমরা আপনার কাছ থেকে আজকে অনেক জানলাম, কিন্তু এইটা যে ছড়িয়ে দেয়া, সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া, এবং সর্বোপরি শিশুদের মধ্যে ছবি আঁকছে যারা, শুরু করছে যারা তাদের জীবনটা, তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে কি করা যেতে পারে আপনার মনে হয়? এটাকে প্রচার প্রপাগান্ডা করতে হবে। মানে যেমন এই যে আইকন যারা আমাদের বাংলাদেশের শিল্পী যারা আছেন, এস.এম. সুলতান তো বটেই, তো ওনাদেরকে নিয়ে হতে পারে যে ছোটবেলা থেকেই যে স্কুলে বাচ্চাদেরকে ওনাদের সম্পর্কে একটু ধারণা দেয়া। চিত্রকলা একটা কঠিন একটা শিল্প ভাষা, এটাকে খালি চোখে দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু এস.এম. সুলতানের কাজ কিন্তু বোঝা যায়। কামরুল হাসান, জয়নুল আবেদিনের কাজ কিন্তু বোঝা যায়। অনেকে গিয়ে, আমরা যেমন ছবি আঁকি কাজ করি, অনেকে গিয়ে গ্যালারিতে জিজ্ঞাসা করে যে এটা কি আসলে অর্থ, কারণ মডার্ন আর্টের জায়গাটা এমন একটা জায়গায় গেছে, কিন্তু এস.এম. সুলতানের শিল্প ভাষা বুঝবে না এমন কোনো মানুষ নেই। একেবারে সব শ্রেণী পেশার মানুষজন বুঝবে, এবং শুধু খালি একটু ধরিয়ে দিতে হবে যে ওনার আসলে দর্শনটা কি ছিল, ওনার ভালোবাসাটা মানুষের জন্য কেমন ছিল। এতটুকু ধরিয়ে দেওয়ার জন্য তো আসলে খুব সংক্ষিপ্তভাবে স্কুল থেকেই আসলে এই পাঠদানগুলো খুব জরুরি। কিংবা ছবিগুলো, ওনার বিখ্যাত ছবিগুলো যদি দেখানো যায়, মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও আসলে কথা আছে, মানে আমরা অক্ষর পড়ি কিন্তু ছবি দেখানো হয় না। একটা বাচ্চাকে যদি আপনি একটা এস.এম. সুলতানের ছবি দেখান, একটা জয়নুল আবেদিনের ছবি দেখান, পাবলো পিকাসোর কিংবা মোনালিসা যদি দেখান, ভিঞ্চির, তো তাহলে কিন্তু ওদের কাছে কিন্তু সারা জীবন স্মৃতিপটে থেকে যায়, এবং একটা কৌতূহল এক মিনিটে বুঝিয়ে দিবেন আপনি, এবং সেই কৌতূহল হয়তো চমৎকার কিছু সূচনা এনে দিবে আমাদের জন্য। স্যার, অসংখ্য ধন্যবাদ। সময়ের নিয়ন্ত্রণে আমাদের থাকতে হয়, কখন আসলে সময় ফুরিয়ে গেছে সেই হিসাবটা নিয়ে আপনি চমৎকার বলেন। অনেক কিছু ছিল স্যার, কিন্তু স্যার সময় নেই। আপনি অনেক চমৎকার বলেন, আপনার Thank you কথার মাঝে very much. মোটামুটি ওদের সময় ফুরিয়ে গেছে। তবে সহসা নিশ্চয়ই আপনাকে আরো একবার অতিথি করে আনবো আমরা, কারণ জানবার তো আসলে শেষ নেই, জানবার আগ্রহ একদমই কমে যায়নি, না প্রচার করি আমরা এস.এম. সুলতানকে, আমাদের দেশের যারা লেজেন্ড আছেন, নতুন বাংলাদেশের প্রত্যয় না নিশ্চয়ই উনি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সারা পৃথিবীতে, এবং করেছেনও নিশ্চয়ই, কিন্তু সেগুলো আমরা জানি না। তো আমাদের প্রচার করতে হবে, সর্বশ্রেণীর মানুষদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, গভর্নমেন্টের কাছে, যে আপনারা আসুন। এই যে এস.এম. সুলতানের নিয়ে আমরা একটা কমিটি হয়েছে 200 জনের, এখানে শিল্পী, এই যে আলোকচিত্র শিল্পী নাসিরুল মামুন, উনি হলেন মানে সদস্য সচিব, এবং চিত্রশিল্পী মনিরুল ইসলাম আহ্বায়ক করে 200 জনের কমিটি একটা গঠিত হয়েছে। নিশ্চয়ই স্যার, শুভকামনা রইল আপনাদের জন্য, এবং সেই সাথে আজকে এখানে ইতি টানছি। দর্শক ভালো থাকবেন সবাই, চমৎকার একটি দিন কাটাবেন, নিরাপদে থাকবেন।